ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি ছিলেন এমন একজন শাসক যাকে করা হয়েছে বিতর্কিত। বর্তমানের সামাজিক মূল্যবোধের বাস্তবতায় তার শাসন ব্যবস্থাকে করা হয়েছে অবমূল্যায়ন এবং বিকৃত। ইতিহাস বিবর্জিত কল্পকাহিনীর উপর ভিত্তি করে তার ব্যক্তিগত জীবনকে কলুষিত করার বৃথা চেষ্টা করা হয়েছে বারবার। আজও চলছে সে প্রচেষ্টা। আসলে কে ছিলেন এই আলাউদ্দিন খিলজি? কেনই বা তাকে নিয়ে এত বিতর্ক? জানার চেষ্টা করব কম্পাসের আজকের আলোচনায়। সাথেই থাকুন। আলাউদ্দিন খিলজি ছিলেন খিলজি রাজবংশের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী শাসক, যিনি দিল্লিতে বসে ভারতীয় উপমহাদেশে খিলজি শাসন পরিচালনা করেছেন। তিনি চেয়েছিলেন ভারতীয় ইতিহাসেও একজন আলেকজান্ডারের মতো শক্তিশালী কারোর কথা উল্লেখ করা থাকুক। তাই তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে পরিচিত করার চেষ্টা চালিয়ে যান। তিনি নিজের নামে মুদ্রা প্রচলন করেন এবং জুম্মাহের খুতবার আগের বয়ানে নিজের কৃতিত্ব বর্ণনার আদেশ দেন। সমসাময়িক ইতিহাসবিদরা আলাউদ্দিনের শৈশব সম্পর্কে খুব বেশি কিছু লেখেননি। ধারণা করা হয় তার জন্ম 1266 সালে দিল্লিতে। তিনি ভারতবর্ষের দিল্লি সুলতানি আমলের খিলজি রাজবংশের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন। আলাউদ্দিন ছিলেন খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা সুলতান জালালউদ্দিনের ভাগ্নে এবং কন্যার জীবনসঙ্গী। মামলুকদের পরাজিত করে জালালউদ্দিন যখন দিল্লির সুলতান হলেন, তখন আলাউদ্দিন খিলজিকে তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রধান নিয়োগ করেন। পরবর্তীতে 1291 সালে আলাউদ্দিন খিলজি কারা রাজ্যের গভর্নর এবং 1296 সালে ভিলসার সফল অভিযানের পর আওধের গভর্নর নিযুক্ত হন। ওই বছরেই তিনি দেবগিরি আক্রমণ করে সুলতান জালালউদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহ করে দিল্লির ক্ষমতা দখল করেন। আলাউদ্দিন খিলজি তার মামা এবং শ্বশুর সুলতান জালালউদ্দিনকে হত্যা করেন এবং মুলতানে থাকা জালালউদ্দিনের পুত্রদেরকেও দমন করেন কঠোরভাবে। এভাবেই আলাউদ্দিন খিলজি দিল্লির সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ওই সময়ের প্রেক্ষাপটে নিজের নিকট আত্মীয়কে হত্যা করে ক্ষমতা হস্তগত করা ছিল খুবই স্বাভাবিক এক প্রক্রিয়া। আলাউদ্দিন খিলজি খুব উচ্চাকাঙ্ক্ষী শাসক ছিলেন। গ্রিক বীর আলেকজান্ডারের মতো তিনিও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন, কিন্তু কাজী আলাউল মুলকের পরামর্শে তিনি এই অবাস্তব পরিকল্পনা ত্যাগ করেন এবং সারা ভারত জুড়ে এক বিশাল সাম্রাজ্য স্থাপনের নীতি গ্রহণ করেছিলেন। বিশ্বজয়ের পরিকল্পনা ত্যাগ করলেও মুদ্রায় নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে উল্লেখ করতেন তিনি। ভারতে সাম্রাজ্য স্থাপনের পাশাপাশি তিনি উত্তর পশ্চিম দিক থেকে মঙ্গলদের আক্রমণের হাত থেকেও ভারতকে রক্ষা করেন। প্রথমে তিনি ভারতের গুজরাটের রাজা কর্ণদেব, রণথম্বরের রাজপুত নেতা হামির দেব, মেবারের রাজা রতন সিং ও মালবের অধিপতি মল্লাল দেবকে পরাজিত করেন। এরপর তিনি মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেন। আলাউদ্দিন খিলজি অবশ্য দক্ষিণ ভারতের রাজ্যগুলি সরাসরি সাম্রাজ্যভুক্ত না করে সেখানকার রাজাদের মৌখিক আনুগত্য ও করদানের প্রতিশ্রুতি নিয়েই করদ রাজ্যে পরিণত করেন। বিজেতা হিসেবে আলাউদ্দিন খিলজি ছিলেন দিল্লির সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ। তার আমলেই প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সেনাবাহিনীর অনুপ্রবেশ ঘটে। বিজেতা হিসেবে অনেকে তাকে আকবরের সাথে তুলনা করেন। আলাউদ্দিন খিলজি সমগ্র ভারতবর্ষকে এক ভয়াবহ ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন, যা হয়তো অন্য কারোর পক্ষে সম্ভব হতো না। সেই সময় তিনি দৃঢ়ভাবে মঙ্গলদের প্রতিহত না করলে আজ হয়তো ভারতবর্ষকে 200-300 বছর পেছনে পড়ে থাকতে হতো। মঙ্গলদের দমন করার মাধ্যমে ভারতকে তিনি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এই বিশাল সাফল্যের পরও সুলতান আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ, অপবাদ। আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে সবচেয়ে বড় যে অপবাদটি ছিল তা হলো চিতোরের কাল্পনিক এক রানীকে নিয়ে তার অভিলাষ।
এই অভিযোগটি মূলত 1400 শতকে সুলতান খিলজির চিতর আক্রমণকে কেন্দ্র করে। আলাউদ্দিনের চিতর জয়ের উদ্দেশ্য নিয়ে বর্তমানে অনেকের কল্পনাপ্রসূত ভ্রান্ত ধারণা রয়েছে। তাদের ধারণা 1303 সালে খিলজি চিতর অভিযানে গিয়েছিলেন শুধু রাজা রতন সিং এর স্ত্রী রানী পদ্মাবতীকে পাবার জন্য। আলাউদ্দিন চিতরের যুদ্ধে রাজা রতন সিংকে হত্যা করে শহরটিকে অবরোধ করে রাখলে আলাউদ্দিনের হাত থেকে রক্ষা পাবার জন্য রানী পদ্মাবতী নাকি তার সাথে 13,000 রমণীকে সাথে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছিল। কিন্তু ইতিহাস বলে ওই সময় ভারতবর্ষে কোথাও পদ্মাবতী এমনকি পদ্মিনী নামের কোনো রানীর অস্তিত্ব ছিল না। বাস্তবে এমনই এক ঘটনা ঘটেছিল আরও 200 বছর পর 1524 সালে। ওই সময় চিতরের রাজা সংগ্রাম সিং মোগল সম্রাট বাবরের কাছে পরাজিত হলে শত্রুর আক্রমণে ভীত হয়ে সংগ্রাম সিং এর স্ত্রী রানী কর্ণাবতী বিষপানে আত্মহত্যা করেন। আলাউদ্দিন খিলজি মাত্র 20 বছর ভারতবর্ষ শাসন করেছিলেন। তিনি ভারতবর্ষকে অনেক কিছুই দিয়ে গেছেন। খিলজির শাসনামলে ভারতবর্ষে হয়েছিল অনেক অগ্রগতি। আইন ব্যবস্থাকে ঠিক রাখতে তার আইন নীতি ছিল অত্যন্ত কঠোর। তার সাম্রাজ্যে সকল সম্প্রদায়ের জন্য আইন ছিল সমান এবং আইনের প্রয়োগ ছিল নিরপেক্ষ। আলাউদ্দিন খিলজির সময়ে ধর্মীয় বিবেচনায় আইনের প্রয়োগ মূলধারার ইতিহাস সমর্থন করে না কোনোভাবেই। আলাউদ্দিন খিলজি বাজারের মূল্য নিয়ন্ত্রণ সহ সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রশাসনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনেছিলেন। তিনি ভারতবর্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন কঠোরভাবে। বাজারের প্রতিটি পণ্যের মূল্য তার সরকার নির্ধারণ করে দিত। শুধু মূল্য নির্ধারণ করেই খিলজি ক্ষান্ত ছিলেন না, তার কর্মচারীরা বাজারে সর্বদা নজরদারি করত যাতে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে এবং ব্যবসায়ীরা পণ্যের ওজন সঠিক রাখে। নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে কোনো দ্রব্য বিক্রি করলে অথবা ওজনে কম দিলে ব্যবসায়ীদের কঠোরভাবে শাস্তি পেতে হতো। ওই সময়কালের প্রখ্যাত ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানির বর্ণনায় খিলজির সময় ভারতবর্ষে দুর্যোগকালে বাজারে কোনো পণ্যের পর্যাপ্ত সরবরাহ না থাকলে সরকারের মজুদ গুদাম থেকে সেই পণ্য সরবরাহ করা হতো জনগণের মাঝে। খিলজির শাসনকালে তার সাম্রাজ্যে অপরাধের সংখ্যা কমে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে, কারণ সব রকমের অপকর্মের জন্য শাস্তি ছিল কঠিন। তার কঠোরতার কারণে আমির উমরাদের ঘুষ দুর্নীতি করা কমে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে। তিনি সম্ভবত ভারতবর্ষে প্রথম যিনি সৈন্যদের জন্য নিয়মিত বেতন নির্ধারণ করে দিয়েছিলেন। এর আগে সেনাবাহিনীকে নিয়মিত বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। আলাউদ্দিন খিলজি শুধু একজন পারদর্শী সুশাসকই ছিলেন না, তিনি ভারতবর্ষকে দিয়েছিলেন পর্যাপ্ত সুরক্ষা। বহিঃশত্রুর আক্রমণ থেকে তার জন্মভূমি ভারতকে রক্ষার সব প্রচেষ্টাই তিনি করেছিলেন আন্তরিকভাবে। ভারতবর্ষের সীমান্ত থেকে এককভাবে নিষ্ঠার সাথে মঙ্গল বিতাড়নের সফলতায় আলাউদ্দিন খিলজিকে ইতিহাস বসিয়েছে অনেক উচ্চাসনে। গল্প, উপন্যাস ও সিনেমায় উপস্থাপিত কল্পকাহিনীকে বিশ্বাস করে আলাউদ্দিন খিলজিকে মূল্যায়ন করলে তিনি হয়তো হবেন খলনায়ক, আর ইতিহাসের আলোকে খিলজিকে নিরপেক্ষ চোখ মেলে এবং পরিপূর্ণ হৃদয় খুলে বিচার করলে তিনি হবেন একজন নায়ক। আমাদেরকেই বেছে নিতে হবে এ দুটোর একটি।